সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। পরিচিতি একটা অংশ। আজকে পাঠ পরিচিতি হলো আমরা পাঠ ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি অধ্যায় ৪ ব্যবসায় কম্পিউটার। এখানে এই অংশের ৪টি অংশ আছে এই অধ্যায়ে। ৪.১ ব্যবসায় তথ্য, ৪.২ ব্যবসায় কম্পিউটারের ব্যবহার, ৪.৩ ব্যবসায়িক সফটওয়্যারের ব্যবহার এবং ৪.৪ নমনীয় সিস্টেম তৈরি করা। আসি প্রথমে অংশ হলো ব্যবসায় তথ্য ৪.১। এই অধ্যায় পাঠ শেষে আপনি ব্যবসায় তথ্য কেন দরকার তা বলতে পারবেন, ব্যবসায় তথ্যের ধরনগুলো লিখতে পারবেন, তথ্যের মূল্য ও খরচ সম্পর্কে বলতে পারবেন। ব্যবসায় তথ্য আসলে কি জিনিস? এর আগে আলোচনা করা হয়েছে ব্যবসায় তথ্য কি জিনিস, হ্যাঁ? তথ্য হলো ব্যবসায় উপকরণে ব্যবসায় ব্যবহৃত যে সমস্ত উপকরণগুলো ব্যবহৃত হয় এগুলোর সঠিক মাত্রা। হ্যাঁ? প্রতিষ্ঠান সবসময় তথ্যকে ব্যবহার করে। কিন্তু আজকের বিশ্বে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে তথ্যকে হতে হবে বস্তুনিষ্ঠ, সঠিক এবং আপ টু ডেট। দ্রুত সঠিক তথ্য পাওয়া, তাকে দ্রব্যে রূপান্তরিত করা, ভোক্তা কি চায়, কখন চায় তার বিশ্লেষণ করা হচ্ছে ব্যবসায় টিকে থাকার মূল চাবিকাঠি। তাহলে ব্যবসার তথ্য গুরুত্বপূর্ণ কেন? যে ব্যবসা টিকে থাকতে হলে তথ্যটাকে বস্তুনিষ্ঠ, সঠিক, আপ টু ডেট হতে হবে। তথ্যটাকে দ্রুত পেয়ে এবং তাকে দ্রব্যে রূপান্তরিত করে ভোক্তা কি চায়, কখন চায় বিশ্লেষণ করে ভোক্তার নিকট পৌঁছে দিতে হবে। তাহলেই ব্যবসায় টিকে থাকা সম্ভব হবে। ব্যবসায়ে তথ্যের ধরন। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ৩ ধরনের কাজ সম্পাদন করে থাকে, যা ৩ ধরনের গ্রুপ বা মানুষের সাথে সম্পৃক্ত। টেবিলটাতে দেখানো হলো যে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান দ্রব্য বা তথ্য ক্রয় করে থাকে এবং এর সঙ্গে সম্পৃক্ত গ্রুপ হলো ভোক্তাবৃন্দ। ২ নম্বর হলো দ্রব্য বা সেবা তথ্যের উৎপাদন করে থাকে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। এর সঙ্গে উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ। ৩ নাম্বার দ্রব্য, সেবা বা তথ্য বিক্রয় করে থাকে। এর সঙ্গে জড়িত হলো বিক্রেতা বৃন্দ। তাহলে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান এই ৩ ধরনের কাজ পরিচালনা করে থাকে এবং এর সঙ্গে এই ৩ ধরনের গ্রুপ সম্পৃক্ত থাকে, যা এই টেবিলে দেখানো হয়েছে। আসি তথ্যের মূল্য ও খরচ। তথ্যকে আসলে রেকর্ড করে রাখাই শেষ কথা নয়। কারণ তথ্যের কোনো সহজাত মূল্য নেই। এর মূল্য নিরূপণ করা হয় কিছুটা ভিন্নভাবে। সেটা হলো কে ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে, কখন ব্যবহার করছে, এর উপরে কিছুটা মূল্য নির্ভর করে। ব্যবসায় তথ্যকে মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে ধরা হয় কারণ এর দ্বারা ব্যবসায়ীগণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। প্রধানত ৩ ধরনের উপাদান তথ্যের মূল্যকে প্রভাবিত করে। তাহলে আসলে তথ্যটা রেকর্ড করে রাখলেই শুধু হবে না, এর কোনো রেকর্ডকৃত তথ্যের কোনো মূল্য নেই। তথ্যের মূল্য নিরূপণ হয় ভিন্নভাবে, সেটা হলো কি ব্যবহার করছে, কে ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে, কখন ব্যবহার করছে, হ্যাঁ? ৩ ধরনের উপাদান তথ্যের মূল্যকে প্রভাবিত করে। সময় অনুবর্তিতা, যথাযথতা, উপস্থাপনা। সময় না অনুবর্তিতা বলতে তথ্য তথ্যকে দিতে হবে আপ টু ডেট। পুরাতন তথ্য নিয়ে আসলে প্রতিষ্ঠানে ভালোর চেয়ে খারাপই হবে। তাহলে সময় স্যার অনুবর্তিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তথ্যকে স্যার তথ্যকে সময় অনুযায়ী ব্যবহার করতে হবে। ২ নাম্বার হলো যথাযথতা। তথ্যটা কত সঠিক, হ্যাঁ? এটা তথ্যের মূল্যকে প্রভাবিত করে। অর্থাৎ যথাযথ তথ্য ছাড়া ভুল তথ্য দিয়ে তথ্যের মূল্য আসলে বিচার করা সম্ভব হবে না বা তথ্যের মূল্য, ভুল তথ্যের কোনো মূল্য নেই। উপস্থাপনা। উপস্থাপনাটা এরকম যে তথ্যর কত সুন্দরভাবে তার ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিখিত তথ্যের চেয়ে ব্যবহারকারীরা ডাটা বা ছবিযুক্ত তথ্য ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক সময়
উম আ ডাটামূলক অর্থাৎ ওই গ্রাফ দিয়ে তথ্যকে আরো বেশি সহজবোধ্য করা হয়। তাহলে তথ্যের মূল্যকে প্রভাবিত করে সময়ানুবর্তিত তথ্যটা কত দ্রুত বা কত কারেন্ট বা কত নতুন, যথাযথ তথ্যটা কতটা সঠিক উপস্থাপন হলো তথ্যটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। এছাড়া আরো কিছু বিষয় আছে যার দ্বারা মানুষ প্রভাবিত হয়ে থাকে। কি সংরক্ষণ করা উচিত এবং কোনটা বাদ দেওয়া উচিত তা নির্ধারণ করা। অর্থাৎ তথ্যের কোন অংশটুকু সংরক্ষণ করা উচিত এবং কোনটা বাদ দেওয়া উচিত এটাকে নির্ধারণ করাও কিন্তু মানুষকে প্রভাবিত করে। পরেরটা হলো তথ্যকে সংগঠিত করার সবচেয়ে উৎকৃষ্ট পথ খুঁজে বের করা। অর্থাৎ তথ্যকে যে সংগঠিত করব এর সবচাইতে ভালো পথ কোনটি সেটা খুঁজে বের করা। তারপরেরটা হলো তথ্যকে ফিল্টার করা এবং রেকর্ড রাখার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করা। অর্থাৎ তথ্যকে ফিল্টার করা মানে তথ্যের অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দিয়ে এবং এর রেকর্ডটা যাতে সুন্দর স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডটা রাখা যায় এটার সিস্টেম তৈরি করা। তারপরেরটা হলো কে তথ্যের ভান্ডারে প্রবেশ করতে পারবে তা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ তথ্যকে কে প্রবেশ করতে পারবে এটা যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে যে কেউ তথ্যের ভান্ডারে ঢুকে তথ্যকে বিকৃত করতে পারে, তথ্য চুরি করে অন্য জায়গায় ব্যবহার করতে পারে, হ্যাঁ? তাহলে এই জিনিসগুলো তথ্যের মূল্য এবং তথ্যের মূল্যকে প্রভাবিত করে থাকে। আসি অংশ ৪.২ ব্যবসায় কম্পিউটারের ব্যবহার। ব্যবসায় কম্পিউটারের ব্যবহার এই অধ্যায়টা পাঠ শেষে আপনি ব্যবসায় কিভাবে কম্পিউটার ব্যবহার হয় তা সম্পর্কে বলতে পারবেন। ব্যবসায় সার্চ টুলের ব্যবহার সম্পর্কে লিখতে পারবেন। তথ্যকে কিভাবে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করতে হয় সেটা আপনি বলতে পারবেন। ব্যবসায় কম্পিউটার। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার পাশাপাশি সফলতা পেতে হলে আধুনিক ব্যবসায়ীদের নতুন ধরনের তথ্য প্রয়োজন। অর্থাৎ প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে, সফলতা পেতে হলে, হ্যাঁ? তাহলে তাদেরকে নতুন ধরনের তথ্যের প্রয়োজন। অর্থাৎ তথ্য পুরাতন তথ্য দিয়ে প্রতিযোগিতামূলক বাজারে সফলতা পাওয়া যাবে না। তাই এ ধরনের তথ্যের জন্য কম্পিউটারের উপরে নির্ভর করা হয়। তথ্যের জন্যই শুধু নয়, আজকের বিশ্বে কম্পিউটার বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হচ্ছে। তথ্যের প্রয়োজন মেটাতে কম্পিউটার বিভিন্নভাবে ব্যবসায়ীদের সেবা প্রদান করে থাকে। সেই সেবাগুলো কি, কি? তথ্য সংরক্ষণ ও সংগঠিতকরণ, তথ্য খুঁজে বের করা, তথ্যকে বিভিন্ন ফরম্যাটে অনুবাদ করা, ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রণয়ন করা, দ্রব্য তৈরি করা, যোগাযোগের ধারণা। এখন আসি ১ম তথ্য সংরক্ষণ ও সংগঠিতকরণ। কম্পিউটার মূলত তথ্য সংরক্ষণ ও সংগঠনের কাজে বেশি ব্যবহার করা হয়ে থাকে। ডাটাবেজের প্রধান উদ্দেশ্য ডাটা সংরক্ষণ ও সংগঠিতকরণ। আজকের আধুনিক ব্যবসায় বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের ডাটাবেজ দেখতে পাওয়া যায়। নতুন ধরনের ডাটাবেজগুলোতে টেক্সট ও নম্বরের পাশাপাশি ছবি, সাউন্ড এবং ভিডিও আ ব্যবস্থা থাকে আরকি। ২ নাম্বার হলো তথ্য খুঁজে বের করা। কম্পিউটার ব্যবহারের আরেকটা দিক হচ্ছে তথ্যকে খুঁজে বের করা। সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন সুসংগত তথ্য। বিশাল তথ্য ভান্ডারে অনেক প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক তথ্য থাকতে পারে। সিদ্ধান্ত গ্রহণের সময় প্রাসঙ্গিক তথ্য খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি বিষয়। কম্পিউটার এ সময় তথ্যকে সংরক্ষণ ও প্রয়োজন অনুসারে সংগঠিত করে থাকে। যখন একবার সমস্ত তথ্য খুঁজে নিয়ে সংরক্ষণ করা হয়ে যায়, তখন কম্পিউটার খুব সহজেই নির্দিষ্ট তথ্য ভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্যটা খুঁজে নিতে পারে। তথ্য খুঁজে বের করার জন্য www এক বিশাল www অর্থ হলো ওয়ার্ল্ড ওয়াইড আমরা সাধারণত ইন্টারনেট সার্চের কোনো অ প্রতিষ্ঠানের আ ঠিকানা খুঁজে পেতে গেলে www টা ব্যবহার করে থাকি। এটার পুরো মিনিং হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা তথ্য খুঁজে বের করার জন্য অনেক বেশি জনপ্রিয় একটা আ সার্চ পদ্ধতি। গ নাম্বার হলো তথ্যকে বিভিন্ন ফরম্যাটে অনুবাদ করা। কম্পিউটারের মাধ্যমে এক ফরম্যাট থেকে সহজেই আরেক ফরম্যাটে অনুবাদ বা পরিবর্তন করা যায়। এক সারির নম্বরকে পাই চার্ট বা বার চার্টে প্রকাশ করা যায়। একই তথ্য টেবিল থেকে কিন্তু
ভিন্ন ফরম্যাটে এরা প্রবেশ করতে পারছে। বিভিন্ন ফরম্যাটে ব্যবহার করা হয় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। আরেকটু ভালোভাবে বলতে গেলে আ আ উম বোঝানো যেতে পারে সেটা হলো যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রোগ্রাম ব্যবহার কম্পিউটার ড্রাফটিং সেল, ক্যাড, আ ইডিওট ড্রাফটিং প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন পণ্যের ডিজাইন ও তা প্রদর্শন করতে পারে। সিএডি প্রোগ্রামের ইমেজের বা ছবির মাধ্যমে ডিজাইনার একটি পণ্যের বিভিন্ন অংশের তালিকা তৈরি করে তা ক্রয় বিভাগে পাঠিয়ে দিতে পারে। ক্রয় বিভাগ এ সমস্ত তথ্য ছবির মাধ্যমে দেখতে পায় না। বরং এটা আরো বস্তুনিষ্ঠ হয়ে তার সামনে হাজির হয়। অর্থাৎ ওই পণ্য উৎপাদনের জন্য কি কাঁচামাল এবং কি পরিমাণে প্রয়োজন তার একটি তালিকা ক্রয় বিভাগ দেখতে পায়। অর্থাৎ তথ্যকে বিভিন্ন ফরম্যাটে করার অর্থ হলো যে ডাটা সংরক্ষণ করছে তারা কি করে তথ্যকে বিভিন্ন চার্টের মাধ্যমে উপস্থাপন করে এটা বিভিন্ন বিভাগে পাঠিয়ে দেয়। যেমন তাদের ব্যবস্থাপনা পরিচালকের অংশে যদি পাঠায় তাহলে তারা পাই চার্টের মাধ্যমে দেখতে পারবে বা বিভিন্ন বারকোডের বার ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পারবে। আর এই অংশটা এটা যখন চলে যায় ক্রয় বিভাগে, ক্রয় বিভাগ তখন এই পা আ আ চার্ট না পেয়ে এরা একটা তালিকা পেয়ে থাকে। পাই চার্ট বা ডায়াগ্রাম ছবিযুক্ত কিছু না পেয়ে এরা একটা তালিকা পেয়ে থাকে কতটুকু পণ্য ক্রয় করতে হবে এবং মূল্য তালিকায় কতটুকু, হ্যাঁ? কি পণ্যটা ক্রয় করতে হবে এই ধরনের। তাহলে কম্পিউটার একটা তথ্যকে বিভিন্ন ফরম্যাটে অনুবাদ করতে পারছে। ঘ ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রণয়ন। ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রণয়নেও কম্পিউটার ব্যবহার হয়ে থাকে। যেমন স্প্রেডশিটের মাধ্যমে প্রায়ই বাজেট তৈরি করা হয়। বাজেটের ভ্যালু হচ্ছে হাইপোথেটিক্যাল সঙ্গত খরচ আ এটি পণ্য উৎপাদন কি ধরনের ভ্যালু হয়, বাজেটে কি ধরনের ভ্যালু প্রয়োজন তা ব্যবহার করে বিভিন্নভাবে অনুমান করতে পারে। উদাহরণ একটা দেই সেটা হলো যে উম ধরুন কিছু উদ্যোক্তা একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে যার মূল লক্ষ্য কম্পিউটারে কিবোর্ড, মেটাল এবং প্লাস্টিকের বাক্স তৈরি করা। প্রাথমিক হিসাব করার পর দেখা গেল কিবোর্ড তৈরি করা লাভজনক হবে না। যা হোক বাজেটে বিভিন্ন উপাদান যোগ করার পর দেখা গেল তারা যদি 20% কমে প্লাস্টিকের সব উপাদান তৈরি করতে পারে তাহলে ব্যবসাটি লাভজনক হতে পারে। অর্থাৎ ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রণয়নেও কম্পিউটার ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এখানে তথ্যগুলোকে যাচাই বাছাই করা সম্ভব হয়ে থাকে। হলো দ্রব্য তৈরিকরণ। কিছু সৃষ্টি রয়েছে যার উপাদানগুলো তৈরি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। বিজ্ঞাপনী সংস্থা এবং বিনোদন শিল্প প্রতিনিয়ত বিভিন্ন ছবি, সাউন্ড এবং গতিময় ইফেক্ট তৈরি করছে। পূর্বে এসব সৃষ্টিগুলো তৈরি হতো হাতে কিংবা সনাতন পদ্ধতিতে। আজকে এগুলো তৈরি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। ড্রয়িং এবং পেইন্টিং প্রোগ্রাম সরি, সরি। পেইন্টিং প্রোগ্রাম ব্যবহৃত হচ্ছে মিউজিক রেকর্ডের ক্ষেত্রে। অ্যাডভান্স ভিডিও টুল ব্যবহৃত হচ্ছে ডিজিটাল আর্ট তৈরির ক্ষেত্রে। শব্দ তৈরির প্রক্রিয়া চলছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে। হুম? তাহলে বিভিন্ন দ্রব্য তৈরিকরণে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। যোগাযোগের ধারণা। ব্যবসায় কম্পিউটার ব্যবহৃত হচ্ছে মাত্রাতিরিক্তভাবে শুধুমাত্র যোগাযোগের জন্য। এখন কর্মীরা টেলিফোন, ট্যাব ব্যবহার করে না। এখন ইমেইল কিংবা ভয়েস মেইল ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়া স্ক্রিন কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ তারা সেরে নিচ্ছে। একজন মানুষ কিছু একটা টাইপ করছে, অন্যরা সবাই তা দেখতে পাচ্ছে। ব্যবসায়ীরা প্রতিনিয়ত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করছে মেমো এবং করেসপন্ডেন্স তৈরির জন্য। তাহলে যোগাযোগের ধারণাও ব্যবসায় কম্পিউটারের ক্ষেত্রে বিশাল প্রভাব বিস্তার করে আছে। অংশ শেষ। এর পরের অংশটা হলো অংশ ৪.৩ ব্যবসায়িক সফটওয়্যারের প্রকারভেদ। এ পাঠ শেষে আপনি ভার্টিক্যাল অ্যাপ্লিকেশন কি বলতে পারবেন? পার্সোনাল প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন বর্ণনা করতে পারবেন। ওয়ার্ক গ্রুপ অ্যাপ্লিকেশন ব্যাখ্যা করতে পারবেন। ব্যবসায়িক অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ব্যবসায়িক কাজে ব্যবহৃত কম্পিউটারে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো থাকে তাদেরকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। এক হলো ভার্টিক্যাল অ্যাপ্লিকেশন, ২ পার্সোনাল প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন, ৩ ওয়ার্ক গ্রুপ অ্যাপ্লিকেশন।
বেশিরভাগ ব্যবসায়িক কম্পিউটার সিস্টেমে এই ৩ ধরনের অ্যাপ্লিকেশনই ব্যবহার করে থাকে। ভার্টিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম যা ব্যবসায়ের প্রত্যেকটি জটিল কার্যাবলী সম্পাদনে অংশগ্রহণ করে। যেমন অ্যাকাউন্টিং, অর্ডার এন্ট্রি অথবা পেরোল। এই প্রোগ্রামগুলোকে প্রায়ই মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন হিসেবে বলা হয়ে থাকে। কারণ এই অ্যাপ্লিকেশনগুলো যে ধরনের কাজ সম্পাদন করে সেগুলো যেকোনো ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, ভার্টিক্যাল অ্যাপ্লিকেশন ডাটাবেস ব্যবস্থাপনা সিস্টেম, হ্যাঁ? সব ভার্টিক্যাল অ্যাপ্লিকেশন আ চলত ব্যাচ মোডে ২০ বছর আগে। সপ্তাহে, মাসে বা দিনে কিছু সময়ের জন্য নির্দিষ্ট কাজ সম্পাদিত হতো। সারাদিনে যা লেনদেন হলো ব্যাংক তা কম্পিউটারে গ্রহণ করবে বিকালে। রিসিপ্ট গ্রহণ করার পরে অ্যাকাউন্টিং সিস্টেম হাতে নগদ হিসেবে ব্যাংকে ব্যালেন্স করবে। দুর্ভাগ্যবশত পরের দিন সকালের আগ পর্যন্ত ব্যাংক অফিসার জানতে পারবে না নির্দিষ্ট বই ব্যালেন্স হয়েছে কিনা। কিন্তু আজকের আধুনিক সময়ে এ অবস্থার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বেশিরভাগ ব্যাংকই অটোমেটিক টেলার্স অটোমেটিক টেলার্স এবং গ্লোবাল ট্রেডিং এর মাধ্যমে জানতে চায় নির্দিষ্ট বই ব্যালেন্স আছে কিনা। জটিল অ্যাপ্লিকেশন এখন রিয়াল টাইম এর মাধ্যমে চলছে, যার ফলে তথ্য যখন দরকার তখনই ব্যবহার করা সম্ভব হচ্ছে। তাহলে ভার্টিক্যাল অ্যাপ্লিকেশন যে হচ্ছে কি যে এক ধরনের প্রোগ্রাম যা জটিল কাজ সম্পাদনে ব্যবহার করা হয়ে থাকে। আর আগে যেমন ব্যাংকিং সিস্টেমে আ DOS অপারেটিং সিস্টেমে ব্যাংকিং প্রোগ্রামগুলো কম্পিউটারগুলো চালিত হতো। যার ফলে সারাদিন লেনদেনগুলো শেষ হওয়ার পরে DOS কি করত? বিকেলবেলা তার ডাটাগুলো এন্ট্রি করত। এন্ট্রি করার পরে আ অফিসার কিন্তু সেদিন শেষে তার ব্যালেন্স দেখতে পারত না। তার পরের দিন ব্যালেন্সটা দেখতে পারত। এর ফলে হতো কি পর পর পরবর্তী মানে এ এ ১ম দিনের শেষে লেনদেনে কোনো ভুল ত্রুটি বা ডাটা এন্ট্রি ভুল হলে এগুলো আসলে সঙ্গে, সঙ্গে ঠিক করা সম্ভব হতো না। যার ফলে জটিল আকার ধারণ করত ব্যাপারটা। কিন্তু আধুনিক যুগে রিয়াল টাইম সফটওয়্যার ব্যবহার করে সঙ্গে এই জটিল কাজটাকে একেবারে সহজ করে যখন যে তথ্য দরকার সঙ্গে, সঙ্গে সেই তথ্যটা পাওয়া যাচ্ছে। তাহলে ভার্টিক্যাল অ্যাপ্লিকেশন হলো এই জিনিসটা যে জটিল কাজ সম্পাদন করে থাকে। পার্সোনাল প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে কর্মীর একক ক্ষমতার নৈপুণ্যের সাথে তার কাজে সাহায্য করার জন্য। যেমন ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, গ্রাফিক্যাল প্রোগ্রাম এবং প্রেজেন্টেশন সফটওয়্যার। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে পার্সোনাল প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন হিসেবে গ্রহণ করা যেতে পারে। ব্যবসায়ের ক্ষেত্রে যদি একটা বড় কোনো কোম্পানি হয়ে থাকে, তবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে কখন ভার্টিক্যাল অ্যাপ্লিকেশন হিসেবে কখনো ভার্টিক্যাল অ্যাপ্লিকেশন হিসেবে দেখানো হয়ে থাকে। পার্সোনাল প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন ব্যবহার ব্যাপকভাবে হয়ে থাকে ছোট ব্যবসায়ের এবং উদ্যোক্তাদের মধ্যে। কম্পিউটারের যখন পর্যাপ্ততা ছিল না, তখন অনেক ব্যবসায়ী তাদের অফিস ব্যবস্থাপনার জন্য খরচ সাপেক্ষে ক্লার্ক নিয়োগ করত। এখন উদ্যোক্তা তার সকল খরচ বা অন্যান্য বই সংরক্ষণ করতে পারে। সেই সাথে ভোক্তাদের তালিকা এবং ট্যাক্স রিটার্নের তথ্য একই ডিভাইসে রাখতে পারে, যা দ্বারা একই সাথে অন্যান্য মূল্যবান কাজও সমাপ্ত করতে পারে। যেমন বাজার প্রবাহের অনুসন্ধান এবং ভবিষ্যৎ ভোক্তা ইত্যাদি নিয়েও পার্সোনাল প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন কাজ করে থাকে। আসি ৩ নম্বর ওয়ার্ক গ্রুপ অ্যাপ্লিকেশন। একই উদ্দেশ্য নিয়ে যখন কাজ করা হয় তখন প্রত্যেক ব্যক্তিকে আরো দক্ষতার সাথে কাজ করার ক্ষমতা প্রদানের উদ্দেশ্যে ওয়ার্ক গ্রুপ অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। তাহলে কি উদ্দেশ্য এক এবং ব্যক্তি অনেকগুলো এবং তাদের দক্ষতা আরো হ্যাঁ, আ আরো অ উম বেশি দক্ষতা প্রদর্শনের জন্য এই অ্যাপ্লিকেশনটা তৈরি করা হয়েছে। এর প্রধান কাজ একই উদ্দেশ্য সম্মিলিত ব্যক্তিদের একত্রীকরণ। এর অনেক অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন বিশেষ ইকুইপমেন্ট এবং বিশেষ কম্পিউটিং ক্ষমতা, যার ফলে বিগত কিছুকাল থেকে ওয়ার্ক গ্রুপ কম্পিউটিং এর চাহিদা বেড়ে চলছে। ওয়ার্ক গ্রুপ কম্পিউটিং সাধারণত ডকুমেন্ট ওরিয়েন্টেড হয়ে থাকে। অর্থ হচ্ছে লক্ষ্যকে সামনে রেখে একে সংগঠিত করা হয়, যার মাধ্যমে এক ধরনের কর্পোরেট ডকুমেন্ট তৈরি হয়। ডকুমেন্ট শব্দটি অর্থগত দিক থেকে বিচার করলে অনেক বড় একটি টার্ম বা অনেকগুলো উপকরণের একটি সংমিশ্রণ। যেমন দ্রব্য নির্দিষ্টকরণ হচ্ছে একটি সার্বজনীন ডকুমেন্ট যা ওয়ার্ক গ্রুপ কম্পিউটিং এর দ্বারা তৈরি করা হয়।
ওয়ার্ক গ্রুপ অ্যাপ্লিকেশন দিয়ে একই দ্রব্যের একই তথ্য দলের সদস্যরা পেতে পারে। অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে একটা গ্রুপে কাজ করা হয়, একটা দলগতভাবে কাজ করা হয়, একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে দলের সবাই মিলে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজটা লক্ষ্য অর্জনের জন্য কাজ করে থাকে, সেটাই হলো আসলে ওয়ার্ক গ্রুপ অ্যাপ্লিকেশন। ঠিক আছে? বেশিরভাগ ব্যবসায় কম্পিউটিং সিস্টেমে এই ৩ ধরনের ভার্টিক্যাল অ্যাপ্লিকেশন, পার্সোনাল প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন এবং ওয়ার্ক গ্রুপ অ্যাপ্লিকেশন ব্যবহার হয়ে থাকে। অ্যা এটা গেল ৪.৩ অধ্যায়ের শেষাংশ। আসি ৪.৪ নমনীয় সিস্টেম তৈরিকরণ। নমনীয় সিস্টেম তৈরিকরণ এই পাঠ শেষে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং কি বলতে পারবেন? কোলাবোরেটিভ কম্পিউটিং সম্পর্কে লিখতে পারবেন। ইন্টারনেটের সাহায্যে কিভাবে কোলাবোরেশন করতে হয় তা বর্ণনা করতে পারবেন। উদ্যোক্তা ও কম্পিউটার প্রফেশনালদের জন্য প্রয়োজনীয় কি দক্ষতা থাকা দরকার সেটাও বলতে পারবেন। বর্তমান ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তথ্য সমস্যার সমাধানে এগিয়ে আসার চেষ্টা করছে প্রাণপণে। এরই অংশ হচ্ছে মেইনফ্রেম থেকে পিসিতে সংযোগের মাধ্যমে ডাটা শেয়ার ব্যবস্থা। ২০ বছর আগে মেইনফ্রেম এবং মিনি কম্পিউটারের ব্যবসায় কম্পিউটিং এর একচ্ছত্র আধিপত্য ছিল। তথ্যের প্রয়োজন মেটাতে ব্যবসায়ীগণ ওই সমস্ত মেশিনে যে সফটওয়্যারগুলো চালনায় সক্ষম তা ক্রয় করতে ব্যস্ত ছিল। এই প্রোগ্রামগুলো সেন্ট্রাল কম্পিউটারে চলত। এই সিস্টেম পরবর্তীতে সেন্ট্রালাইজড সিস্টেম নামে পরিচিত ছিল। কারণ সকল প্রক্রিয়াকরণের কাজ বড় ও সেন্ট্রাল একটি কম্পিউটারে হতো। যদি সেন্ট্রালাইজড সিস্টেম ভালোভাবে প্রোগ্রাম করা হয় তাহলে খুব নির্ভরযোগ্য, কিন্তু এটা পরিবর্তনের ছিল জটিল। কম্পিউটার পেশাদার ব্যক্তি এবং ব্যবসায় ব্যবহারকারীরা কতিপয় কার্যকর কৌশল তৈরি করছে যার দ্বারা এই জটিলতা দূর করে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। অর্থাৎ পুরাতন ২০ বছর আগে মেইনফ্রেম এবং মিনি কম্পিউটার ব্যবহার করা হতো। এই এরা শুধুমাত্র ডাটা ইনপুট করতে পারত এবং ডাটা আউটপুট করতে পারত, প্রসেসিং করতে পারত না। এই কম্পিউটারগুলোকে চালানো হতো একটা সেন্ট্রালাইজড সিস্টেমের মাধ্যমে। হ্যাঁ? এটা প্রক্রিয়াকরণ অনেক বড় এবং আ জটিল ছিল। হ্যাঁ? কিন্তু এটা নির্ভরযোগ্য ছিল। এটাই এখানে বলা হয়েছে। ৩ টা কম্পিউটিং সিস্টেম হুম? ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিংয়ের ৩ টি উপাদান বা কম্পোনেন্ট থাকে। ১ নাম্বার ক্লায়েন্ট, ২ নাম্বার সার্ভার এবং ৩ নাম্বার নেটওয়ার্ক। হ্যাঁ? ক্লায়েন্ট বলতে বোঝায় যারা এই তথ্যকে ব্যবহার করবে। সার্ভার হলো যারা এই তথ্যগুলো যারা এই তথ্যগুলো আ স্টোর করবে এবং ক্লায়েন্টদের কাছে প প পৌঁছিয়ে দেবে। নেটওয়ার্ক হলো আ এই তথ্যগুলোকে আ ক্লায়েন্টের কাছে পৌঁছানোর জন্য যে যে মাধ্যম, হুম? দ্রুতগতির আ নেটওয়ার্কিং ব্যবস্থা না হলে ক্লায়েন্ট এবং সার্ভার ভালোভাবে কাজ করবে না। তাহলে নেটওয়ার্কটা হলো একটা মাধ্যম। খ নম্বর কোলাবোরেটিং কম্পিউটিং। ক্লায়েন্ট সার্ভার কম্পিউটার এবং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে কর্মীদের একসঙ্গে কাজ করার ক্ষমতা প্রদান করা। কারণ সিস্টেমগুলো এখন আরো উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রক্রিয়া সাধনের কাজটি বন্টন করে অত্যন্ত দক্ষতার সাথে। তাহলে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কর্মীদের একসঙ্গে কাজ করার সুবিধা বা ক্ষমতা প্রদান করে। হুম? কারণ এই সিস্টেমটা এখন আরো উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং প্রক্রিয়া সাধনের কাজটিকে বন্টন করে অত্যন্ত দক্ষতার সঙ্গে। অধিক তথ্যের পর্যাপ্ততা এবং বাড়তি বিশ্লেষণে সিস্টেমগুলোর সাথে অন্তর্ভুক্ত করা যায়। প্রতিটি কর্মী কেন্দ্রীয় ডাটাবেসে প্রবেশ করতে পারে। একই সাথে কাজকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ভাগ করে নিতে পারে যা বা নকল বা অনুলিপি এবং ফাঁকা স্থানকে পাশ কাটাতে পারে। ব্যবসায়ীরা তাদের কম্পিউটারকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে। ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং হলো কি কোলাবোরেটিং কম্পিউটার হলো কোলাবোরেট করা মানে অর্থাৎ সহযোগিতা করা। সেটা এরকম যে একসঙ্গে অনেকগুলো কর্মী এই সিস্টেমটাকে ব্যবহার করতে পারে এবং এই সিস্টেমটা অতি উচ্চত উ উ উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং অত্যন্ত দক্ষতার সাথে এটি কাজ করতে পারে।
অধিক তথ্যের পর্যাপ্ততা এবং বাড়তি বিশ্লেষণী সিস্টেমটার সঙ্গে অন্তর্ভুক্ত করা আছে। হুম? প্রতিটা কর্মী কেন্দ্রীয় ডাটাবেজে প্রবেশ করতে পারে। হ্যাঁ? এটা হলো কোলাবোরেটিং কম্পিউটিং। ইন্টারনেটের সাহায্যে কোলাবোরেশন। কোলাবোরেটিং কম্পিউটারে পরিষ্কার সুবিধা বর্তমানে রয়েছে যা ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে পাওয়া সম্ভব নয়। কিন্তু কম্পিউটার প্রফেশনালদের মতে নির্ভরশীল ক্লায়েন্ট সার্ভার সিস্টেম খুবই জটিল এবং তৈরির ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। তাদের মতে এ কারণে সুবিধাগুলোর চেয়ে খরচ পড়ে যায় বেশি। তারা আরো মনে করে এর চেয়ে আরো সহজ এবং কম খরচে এই সুবিধাগুলো পাওয়া সম্ভব। তার একটি পথ হচ্ছে ইন্টারনেটের সুবিধা গ্রহণ করা। অনেক ব্যবসায়ী আজ বোঝাতে পারছে ইন্টারনেট হচ্ছে কম খরচ সম্পন্ন একটি পথ যার দ্বারা ওয়াইড এরিয়ায় নেটওয়ার্ক সেটআপ অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান সেটআপ করা যায়। মূলত ইন্টারনেট হচ্ছে বর্তমান এবং পাবলিক ওয়ান যা যে কোনো মানুষ বা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে। যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের শাখা থেকে থাকে, সারা দেশে অথবা সারা বিশ্বে প্রাইভেট ওয়ান এর মাধ্যমে প্রত্যেক শাখার সাথে সংযোগ স্থাপন করে আ আ অ প্রাইভেট সারা বিশ্বে প্রাইভেট ওয়ান এর মাধ্যমে প্রত্যেক শাখার সাথে যোগাযোগ সংস্থান করা অনেক জটিল এবং ব্যয়সাপেক্ষ হয়ে যাবে। প্রত্যেকটি শাখায় ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট আদান-প্রদান করতে পারে যার জন্য প্রয়োজন ইন্টারনেট। এতে খরচ অনেক কম। যদি কেন্দ্রীয় অফিসে একটা বড় কম্পিউটার মেইন ডকুমেন্ট ডাটাবেস থাকে, ইন্টারনেট তারপরেও খুব কম খরচে ব্যবহারকারীদের একত্রিত করতে পারে। এক্ষেত্রে কিছুটা খরচ করে ইন্টারনেট ব্যাকবোন থেকে সরাসরি সংযোগ নিতে স্থায়িত্ব ও ক্ষমতা বৃদ্ধির জন্য হুম? এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ওয়েব ব্রাউজার দিয়ে কেন্দ্রীয় ফাইল এবং ডাটাবেজে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে যে বিপদ নিয়ে সদা ভয়ে থাকতে হয়, সন্তুষ্ট থাকতে হয় তা হচ্ছে নিরাপত্তা। যখন গোপনীয় ডকুমেন্ট এবং রেকর্ডকে রিমোট ব্যবহারকারীদের ব্যবহারের জন্য তৈরি করা হয়, হ্যাঁ? সেক্ষেত্রে প্রতিষ্ঠান আ অবশ্যই কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে, যাতে অন্য কেউ এটা হ্যাক করতে বা চুরি করতে না পারে। উদ্যোক্তা ও কম্পিউটার প্রফেশনালদের জন্য প্রয়োজনীয় দক্ষতা। যেসব ব্যক্তি কম্পিউটার প্রফেশনাল অথবা এ পথে তাদের জীবন গড়তে চাচ্ছে, ব্যবসায়িক পরিবেশ তার চেয়ে অনেক গতিশীল। অ্যানালিস্ট, সিস্টেম ডেভেলপার এবং প্রোগ্রামারদের প্রতিটি নতুন প্রযুক্তি সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হয়। প্রতি বছরই নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে। ১৫ বছর আগে কম্পিউটার প্রফেশনালদের যেসব ডেভেলপমেন্টের দিকে নজর রাখতে হতো সেগুলো হচ্ছে ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং, ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং, অবজেক্ট ওরিয়েন্টেড এবং ডাটাবেস প্রোগ্রামিং, নিরাপত্তা, মাল্টিমিডিয়া, ইন্টারনেট, কমিউনিকেশন। দেখা যাচ্ছে প্রায় প্রতি মাসেই কোনো না কোনো প্রযুক্তির পরিবর্তন ঘটছে। ব্যবসায়ে তথ্যের চাহিদা সুচারুরূপে প্রদানের জন্য কম্পিউটার প্রফেশনালদের অবশ্যই বর্তমান প্রযুক্তি সম্পর্কে সার্বিক জ্ঞান আহরণ করতে হবে। তাহলে উদ্যোক্তা এবং কম্পিউটার প্রফেশনালদের প্রয়োজনীয় দক্ষতা হলো কি? সেটা হলো যে আ কম্পিউটার প্রফেশনাল অথবা তাদের ব্যবহারকারীরা, হ্যাঁ? প্রয়োজনীয় দক্ষতা প্রতিনিয়ত তাদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করতে হবে। কারণ হলো সবসময় কম্পিউটারের আ প্রযুক্তির পরিবর্তন ঘটছে। নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কে না জানলে এটা আসলে আ উ উদ্যোক্তা এবং প্রফেশনালরা এটা ব্যবহার করতে পারবে না। হুম, যার যার স্যার, হ্যাঁ, এই যে এখানে একটা আছে, অ্যাসাইনমেন্টে আছে যে বিষয়ে এখানেই আছে ৪ নাম্বার পয়েন্টে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং এর লুকিয়ে থাকা খরচ সম্পর্কে লিখুন। আচ্ছা, হ্যাঁ। মানে এটা একবারে ১০টা পয়েন্ট ওনারা উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ। তার মধ্যে এটা একটা আছে। আচ্ছা, আচ্ছা। অসুবিধা নাই। আমাদের বইটা একটু পড়লেই বইয়ের ভেতরেই সব তথ্য আছে, অসুবিধা নাই। আপনাদের যদি জি, কখনো সমস্যা মনে হয়, হ্যাঁ? জি, ক্লাসে জি, জি আমাকে স্যার, জি। আমাকে বলবেন। ওই ব্যাপারটা নিয়ে আমি আবার পরে আলোচনা করব এখন, হ্যাঁ? আর জি স্যার। অ্যাসাইনমেন্ট নিয়ে বললাম, আবারও বলছি যে টেনশনের কিছু নাই, আমরাই আছি। হুম? ইনশাআল্লাহ এর আগে যেভাবে আপনাদের মার্কিং করা হয়েছে এবারও ঠিক সেভাবেই হবে। এটা নিয়ে টেনশন করবেন না।
ঠিক আছে? জি স্যার, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ? একটু জি, পরে কারেন্ট জি চলে স্যার। যাবে, হ্যাঁ? আর আমি এটা যে ইয়েতে YouTube এর করে আমি লিংকটা দিয়ে হ্যাঁ, দিই আরকি। স্যার, হ্যাঁ, হ্যাঁ, আপনার লিঙ্ক, হ্যাঁ, হ্যাঁ, স্যার দেখে নিয়েছি। এর আগের ক্লাসগুলো ওইভাবে দেখছি আমি। আচ্ছা। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই, হ্যাঁ? সকলকে জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। এই রব্বানী ভাই, কি অবস্থা? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ।